আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের দিনভর কয়েক দফা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা। কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো। সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো। অগ্নুৎপাত ঠেকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা। অধ্যাপক ইউনূসের ঐক্যমত্য কমিশনের সুপারিশ, জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সংস্কারের জন্য নেওয়া সব মহাযজ্ঞ ঢাকা পড়ে গেছে। ফলে সরকার পিআর টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন, দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। 1 অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে, সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না। সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইউনূস সময় পাবেন 15ই নভেম্বর পর্যন্ত। তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে প্রশ্ন হচ্ছে, সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকেই নেবেন, নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন? সরকারের একাধিক সূত্র বলছে, সাংবিধানিক উপায়ে 15ই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা। আপাতত ধীরে চলনীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি। পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতায় গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা। তবে নাচ সুর বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনড় অবস্থানে থাকতে চায় দলটি। সময় বুঝে আরো দাবি নিয়ে মাঠে নামবে তারা, লক্ষ্য নির্বাচন পেছানো। প্রশ্ন হলো, ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইউনূস এখন কি করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে 3.5 মাস। এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে, কার দিকে পাল্লা ভারী, ভোটাররা কেন কাকে ভোট দিবেন, এসব। অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি শঙ্কা, সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো। এসব আলোচনায় কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা হওয়া সম্ভব নয়। যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন। অথচ গত বছর আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মূলে আছে জুলাই জাতীয় সনদ 2025 এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ। মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে। এক, গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে। দুই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেও জুলাই সনদে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো গায়েব করে দেওয়া। তিন, সংসদকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঐক্যমত্য কমিশনের সুপারিশে 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা। সাথে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা। গণভোট নিয়ে জামাত ইসলামী ও তাদের অনুসারীরা বলছে নভেম্বরে গণভোট হতে হবে। অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশন দুই বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে। সমস্যা হলো, যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার। তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সরকার একাধিক সূত্র বলছে, সনদ বাস্তবায়ন, গণভোট ও নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা। তারা অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 15ই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে,
না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এক্ষেত্রে অধ্যাপক ইউনূস তার 3 রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন। আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে 9 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন। সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপি কে 20টি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে 3টি মন্ত্রিত্ব চায়। বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে। তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই। পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে। এমন ত্রিসংকুল অবস্থার মধ্যে 1 নভেম্বর সন্ধ্যায় 3 বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূসের সাথে। প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা 7টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিবৃতিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সূত্রগুলো বলছে, বৈঠকে 3 বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্য থেকে সমস্যার সমাধানের কথা বলেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে আলোচনায় উঠে আসে, এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল। বিষয়টি আবারও 3 বাহিনীর প্রধান তুলে ধরেন। তাছাড়া 1.5 বছর ধরে সেনার সদস্যরা ব্যারাকের বাইরে আছে। ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে। বিশেষ করে আরাকান আর্মি সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে। তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে 1 অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর চেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয়। দর্শক, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে। প্রশ্ন দেখা দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে আদেশে স্বাক্ষর করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে, অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে। 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক। এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদে স্বাক্ষর নাও দিতে পারেন, এমন তথ্য আছে সরকারের কাছে। আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে। বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে 4টি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে, যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে। দর্শক, একদিকে অধ্যাপক ইউনূসের সিনিয়র উপদেষ্টারা হতাশ, অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে। আবার নিরাপত্তার শঙ্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন? তিনি যদি বিবাদমান 2 পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি, এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের। সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে। এখনই পর্যন্ত। সম্মানিত দর্শক, অন্তর্বর্তী সরকারের 1 বছরের বেশি সময়ে দেশে অন্তত 40 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এখন দেশে বিচার বহির্ভূত হত্যা হয় কিভাবে? শান্তিতে নোবেল বিজয়ীর রাজত্বে এসব কি হতে পারে? কিন্তু কি করব, কথাগুলো যখন বলে অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা, আবার এই অধিকারের কর্ণধার যখন মানবাধিকার কর্মী আদিলুর রহমান শুভ্র স্বয়ং, যিনি আবার বর্তমান উপদেষ্টা পরিষদেরও প্রভাবশালী সদস্য, তখন কি আর করা? অধিকার বলছে 2024 সালের 9 আগস্ট থেকে 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে
11 জন নিহত হয়েছেন। দর্শক, এটা কোনো ব্যক্তিগত দাবি নয়, বরং অধিকার, MSF এবং HRW এই 3টি মানবাধিকার সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য। অধিকারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটির সহযোগী মানবাধিকার রক্ষা কমিটি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যপত্রের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মানে অধিকারের যে তথ্যের কথা আপনাদেরকে বললাম, কিন্তু যেগুলো গণমাধ্যমে আসেনি, মানে যেই বিচার বহির্ভূত হত্যার খবর গণমাধ্যমে আসেনি, সেগুলোর সংখ্যা অনুমান করার উপায় কি? মানে এটা জানার বুদ্ধিটা কি? কেন বলছি? অধিকারের তথ্য উপাত্তের সঙ্গে পার্থক্য পাওয়া যাচ্ছে অন্য মানবাধিকার সংস্থা সমূহের তথ্যের সঙ্গে। এর মধ্যে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাও রয়েছে। এদের প্রতিবেদনে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মব সন্ত্রাস এবং হেফাজতে মৃত্যুর সংখ্যা অধিকারের যে প্রতিবেদনে উল্লিখিত সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি। এ কারণেই হয়তো অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে বা করে থাকে, অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রর মালিকানাধীন সংস্থা অধিকার, এই অধিকারের হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ঠিক নেই। মানে অধিকার হত্যাকাণ্ডের সংখ্যাটা আসলে আড়াল করছে, এটি হচ্ছে তাদের অভিযোগ। দুঃখজনক হলেও সত্য, কেবল রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। কারণ হত্যাকাণ্ডের শিকার হওয়া দুর্ভাগাদের বড় অংশই আওয়ামী লীগের নেতাকর্মী, অথচ অধিকার এসব তথ্য এড়িয়ে গেছে। অধিকার বলছে, অন্তর্বর্তী সরকারের শাসন আমলে বিচার বহির্ভূতভাবে নিহত 40 জনের মধ্যে 19 জনই গুলিতে মারা গেছেন, 14 জনকে নির্যাতন করে এবং 7 জনকে হেফাজতে পিটিয়ে মারা হয়েছে। প্রিয় দর্শক, এই জন্য পরিবর্তনের পক্ষে রাস্তায় নেমেছিলাম আমরা। ইউনূস সরকার তো রাজনৈতিক সরকারের দুঃশাসনকেও পেছনে ফেলে দিচ্ছে, এমনটাই মনে করছেন সাধারণ জনগণ। অধিকারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত 11 জনের মধ্যে 7 জনকে যৌথ বাহিনী হত্যা করেছে, 3 জনকে পুলিশ এবং 1 জনকে সেনা সদস্যরা হত্যা করেছে। একই সময়ে নির্যাতনে 3 জন, গুলিতে 6 জন এবং হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে 2 জনকে। অধিকার বলছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কারাগারে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। গত 13 মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে 88 জনে। এই সময়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে 153 জনের। কেবল গত সেপ্টেম্বরেই এই সংখ্যা ছিল 18 জন, গত 3 মাসে যা 45 জন। অন্তর্বর্তী সরকারের শাসনকালে 7979টি, মানে প্রায় 8000 রাজনৈতিক সহিংসতার হিসাব দিয়েছে অধিকার, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে চলতি বছরের মার্চে 944টি, গত বছরের সেপ্টেম্বরে যা ছিল 862টি, আগস্টে 500টি, 798টি ঘটেছে এই বছরের এপ্রিলে। এছাড়া জুনে 510, জুলাইতে 598 এবং আগস্টে ঘটেছে 670টি। গত 14 মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 281 জন। অধিকারের পরিসংখ্যান বলছে, এই সময়ে সাংবাদিকদের উপর হামলা হয়েছে 242টি। এর মধ্যে চলতি বছরের সেপ্টেম্বরে 34টি, গত মার্চে 30টি, মেতে 28টি, আগস্টে 26টি, ফেব্রুয়ারিতে 25টি ঘটনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিকেরা। অধিকার বলেছে, বিএসএফ কর্তৃক, বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের, বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে 2402টি। এতে বাংলাদেশি নিহত হয়েছেন 35 জন, আহত হয়েছেন 34 জন এবং পুশিন হয়েছেন 2333 জন। অধিকারের প্রতিবেদনে দেখানো হয়েছে, গত 13 মাসে কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে 88টি। শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কারাগারে কমপক্ষে 27 জন মারা গেছেন এবং মৃত্যুদণ্ডাদেশের ঘটনা ঘটেছে 242টি। এছাড়া গত বছরের আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 687 জন মেয়ে এবং নারী ধর্ষণের শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF তাদের অক্টোবর মাসের মানবাধিকার প্রতিবেদনে জানিয়েছে, চলতি অক্টোবর মাসে অজ্ঞাতনামা লাশ এবং কারা হেফাজতে মৃত্যু সেপ্টেম্বরের তুলনায় বেশ বেড়েছে। এটাই আসলে নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার বড় সূচক। আমরা যদি এটি দেখি, MSF এর প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে, মানে 2025-এর অক্টোবরে মোট 66টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। গত সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল 52টি। এসব অজ্ঞাতনামা লাশের বেশিরভাগই নদী বা ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিছুদিন আগে জাল দিলে নদী থেকে মাছ আসে না, মানুষের লাশ
আসে। সোশ্যাল মিডিয়ায় এমন প্রচারণা কিন্তু আপনারা দেখেছেন। এছাড়া মহাসড়ক বা সড়কের পাশে বা সেতুর নিচে লাশ মিলেছে, মানুষের মৃতদেহ মিলেছে, রেল লাইনের পাশে মিলেছে, ফসলি জমিতে মিলেছে, পরিত্যক্ত স্থানে মানুষের দেহ পাওয়া গেছে, মৃতদেহ পাওয়া গেছে। কিছু মৃতদেহ গলা কাটা, বস্তাবন্দি, রক্তাক্ত বা শরীরে আঘাতের চিহ্ন সহ উদ্ধার করা হয়েছে। এমএসএফ বলছে অক্টোবরে দেশের বিভিন্ন স্থান থেকে শিশু, কিশোর, নারী এবং পুরুষের মোট ৬৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অক্টোবরে কারা হেফাজতে ১৩ জন বন্দীর মৃত্যু হয়েছে। গত মাসে এই সংখ্যা ছিল ৮ জন। দেশের প্রায় সব কারাগারেই এই নৃশংস মৃত্যুর ঘটনা ঘটছে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্নই মৃত্যুর ঘটনাগুলোকে নৃশংস বলতে বাধ্য করছে। সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি দেখা গেছে, পরিবারের স্বজনরা যেসব ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা গেছে শরীর ফুলে গেছে, মানে আঘাতের চিহ্ন, মানে গ্যাংগ্রিন হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে ইনফেকশন হয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে, এরকম ঘটনা দেখা গেছে। তার মানে হেফাজতে কি হচ্ছে, কি নির্মম অত্যাচার চলে। গণপিটুনি এবং রাজনৈতিক সহিংসতা তো ইউনূস সরকারের সময়ে শিল্পের পর্যায়ে উন্নীত হয়ে গেছে, এমনটি বলছেন সংশ্লিষ্ট মানবাধিকার কর্মী যারা আছেন তারা। কেবল অক্টোবরে রাজনৈতিক সহিংসতার 49টি ঘটনার শিকার হয়েছেন 549 জন। আক্রান্তদের মধ্যে 2 জন নিহত হয়েছেন, এই দুজনই বিএনপির সমর্থক। এর আগের মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 38টি। অক্টোবরে 44টি গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 12 জন। আগের মাসে 43টি ঘটনায় নিহত হয়েছিলেন 24 জন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের জুলাই প্রতিবেদনে দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের সময়ও অতীতের মতোই রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে, নির্বিচারে গ্রেপ্তার এবং অন্যায়ভাবে আটক করা হচ্ছে। সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বই পাচ্ছে না। ভিন্নমত দমনে আগের সরকারের মতো, মানে রাজনৈতিক সরকারের মতো এখনকার অনির্বাচিত সরকার, অস্থায়ী সরকার, অরাজনৈতিক সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার, শান্তিতে নোবেল বিজয়ী সরকার বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেফতার করছে। এইচআরডব্লিউর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমন পীড়ন চালাচ্ছে, অথচ এমন হওয়ার কথা কিন্তু ছিল না। ইউনূস বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার যখন দেন, তখন এসব বিষয় তিনি বেমালুম চেপে যান। একই কাজ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তিনি অতি সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এইসব নিয়ে কথা বলতে গিয়ে সব অভিযোগ পাশ কাটিয়ে গেছেন, অস্বীকার করেছেন। বিবিসি বাংলার সঙ্গে তিনি এই কথাগুলো বলছিলেন। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, গ্রেফতার এবং বিচার প্রক্রিয়ায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আইনগত সংস্কারের প্রক্রিয়া চলমান রয়েছে। জানি না এই সংস্কার সাধারণ মানুষের কি উপকারে আসছে। এর প্রেক্ষাপটে একটি ঘটনা আপনাদের বলি। গত 21 জুলাই রাজধানীর মিরপুর থেকে 30 রাউন্ড গুলি সহ যুবদলের 3 নেতাকে আটক করে যৌথ বাহিনী, পত্রিকায় দেখেছি। এদের একজনের নাম আসিফ শিকদার। তাদের প্রথমে সায়েন্স ল্যাবরেটরি এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে শাহ আলী থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। 3 জনের মধ্যে একজন মারা যান। প্রশ্ন হচ্ছে, এই 3 জন কি বাতাসেই অসুস্থ হয়ে গেল? ধরে এখান থেকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিয়ে গেল, সেখান থেকে এই শাহ আলী থানায় নিয়ে এলো, এর ভিতরে অসুস্থ হয়ে গেল এবং হাসপাতালে নিতে হলো এবং সেখানে একজন মারা গেল, নাকি যৌথ বাহিনীর চোখ রাঙানিতেই এরা অসুস্থ হয়ে গেল? আসলে কি পরিমাণ নির্মম অত্যাচার যে করেছে যৌথ বাহিনী, এটি আমরা ভাবলে হয়তো বুঝতে পারবো। বিচার বহির্ভূতভাবে গুম খুনের জন্য আমরা শেখ হাসিনা সরকারের ব্যাপক সমালোচনা করেছি, এখনো করি। এই সমালোচনাটি সচেতন মানুষ মাত্রই করবেন। কিন্তু এখনো কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে হবে? ইউনূস সরকার তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু তারা কেন এভাবে, মানে চরমভাবে ব্যর্থ হচ্ছেন? এ তো দেখি অবস্থাটা এমন যে জলে কুমির, ডাঙায় বাঘের মতো অবস্থা। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে ইউনূস সরকার একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের, গুমের কারণে এই সমস্ত হত্যাকাণ্ডের অভিযোগে বিচার করছে, আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে বিচার করছে। অন্যদিকে তারাই আবার, মানে ইউনূস সরকারই আবার বা তার সংশ্লিষ্টরাই আবার দেদারসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এই প্রতিবেদন এবং তথ্যগুলো যেগুলো বললাম এতক্ষণ আপনাদেরকে, মানবাধিকার সংস্থাগুলোর প্রকাশিত রিপোর্ট থেকে নিয়েছি। কোনো কিছুই আমার ব্যক্তিগত নয়, বানানো নয়। লিডস নিউজ কোনো ব্যক্তিগত অভিযোগ করছে না, বরং প্রকাশিত তথ্য বিশ্লেষণ করছে। শেষ করছি, সকলের নিরাপত্তা কামনা করছি। আল্লাহ হাফেজ।